প্রবর্তনের আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যার নাম হচ্ছে বিন্যাস সমাবেশ। চ্যাপ্টারটা আমরা কাদের জন্য করাবো? একবারেই এই চ্যাপ্টার সম্পর্কে যাদের জিরো নলেজ, কিচ্ছু জানো না, জাস্ট ক্লাস 9-10 পাস করে আসছো, হায়ার ম্যাথে হয়তো দুই তিনটা চ্যাপ্টার করছো, এখন বিন্যাস সমাবেশ করতে যাচ্ছ, তাদের জন্য একবারেই এই চ্যাপ্টারটা বা এই প্লেলিস্টটা একবারেই পারফেক্ট। একবারে বেসিক থেকে আমরা শুরু করব। ধরে নিচ্ছি তোমরা কিছু জানো না, এখান থেকে শুরু করে আমরা একবারেই অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক করাবো। তো অঙ্ক করার আগে তোমাদেরকে আগে বুঝতে হবে যে বিন্যাস সমাবেশ জিনিসটা আসলে কি। বিন্যাস সমাবেশ ইজ কাইন্ড অফ এ কাউন্টিং টুল, ঠিক আছে? যেমন তোমরা যোগ বিয়োগ অঙ্ক শিখছো ক্লাস, মানে অনেক ছোট ক্লাসে যোগ বিয়োগ অঙ্ক শিখছো, গুণ অঙ্ক শিখছো, ভাগ অঙ্ক শিখছো, এগুলো কিন্তু এক একটা কাউন্টিং টুল, তাই না? যেমন ধরো কারো কাছে 4টা আম আছে, তোমাকে আরো 5টা আম দেওয়া হলো, তোমার কাছে টোটাল কতগুলো আম হলো? টোটাল 4 যোগ 5 সমান 9টা আম। বিন্যাস সমাবেশ কাইন্ড অফ এরকমই কাউন্টিং একটা টুল, বাট আরেকটু অ্যাডভান্স লেভেলের। আমরা এই বিন্যাস সমাবেশ দিয়ে আরো অ্যাডভান্স লেভেলের অনেক অঙ্ক করতে পারি। সো আমরা সবই দেখবো, ধীরে ধীরে আমি শুরু করছি। আমি তোমাদেরকে একটু আইডিয়া দিই, ঠিক আছে? আমি আজকে বিন্যাস সমাবেশ রিলেটেড কোনো কনসেপ্ট ব্যবহার করব না, ঠিক আছে? জাস্ট আমরা হিসাব করব, গণনা করব, ঠিক আছে? সো প্রথমে আমরা যে অঙ্কটাকে দেখতেছি সেটা হচ্ছে এরকম: একটা ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা 100 জন, সবাই যদি সবার সাথে হ্যান্ডশেক করে তাহলে টোটাল কতগুলো হ্যান্ডশেক হবে? একটা ক্লাসে টোটাল 100 জন শিক্ষার্থী আছে, তোমরা সবাই সবার সাথে একবার করে হ্যান্ডশেক করবা, কতগুলো হ্যান্ডশেক হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমি অনেক স্টুডেন্টকে এই প্রশ্নটা করেছি, ঠিক আছে? যখন অফলাইনে ক্লাস নিতাম প্রচুর স্টুডেন্টকে এই প্রশ্নটা করেছি। তো চট করে একদল স্টুডেন্ট যারা মোস্ট এনার্জেটিক এবং তাদের কাছে সবসময় সকল প্রশ্নের উত্তর থাকে, তো তারা অ্যান্সারটা দেয় এইভাবে যে ভাইয়া প্রশ্ন, মানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100 জন, সবাই 99টা করে হ্যান্ডশেক করবে, যেহেতু নিজে নিজের সাথে আমি হ্যান্ডশেক করবো না, সো আমি বাকি 99 জনের সাথে হ্যান্ডশেক করবো। 100 জন শিক্ষার্থী সবাই যদি 99টা করে হ্যান্ডশেক করে, তাহলে হ্যান্ডশেক সংখ্যা হবে 100 গুণন 99। আমি একটু লিখি, 100 গুণন 99 ইকুয়ালস টু কত? 9900টি। এটা কিছু স্টুডেন্টের উত্তর, ঠিক আছে? আমরা সব ধরনের উত্তরই নিব, আসলে ডিসকাশনের মাধ্যমে আমরা অঙ্কগুলো করব। যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, তো আমি সরাসরি স্টুডেন্টদের সাথে ডিসকাস করতে পারতেছি না, বাট অনেকে এরকম অ্যান্সার দেয়। এবার এই অ্যান্সারটা দেওয়ার পর আরেক দল স্টুডেন্ট আছে, তারা কি চিন্তা করে? তারা চিন্তা করে, আচ্ছা এ যদি বি এর সাথে হ্যান্ডশেক করে, বি যদি এ এর সাথে হ্যান্ডশেক করে, তাহলে তো এখানে দুইটা হ্যান্ডশেক হবে না, হ্যান্ডশেক হবে কয়টা? হ্যান্ডশেক হবে একটা, ঠিক আছে? তো আমরা এখানে কি করছি? এই যে 9900টা হ্যান্ডশেক, এখানে কিন্তু হ্যান্ডশেক আমরা ডাবল কাউন্ট করছি, তাই না? আমরা ধরে নিচ্ছি যে সবাই 99টা করে হ্যান্ডশেক করবে, কিন্তু সবাই কিন্তু 99টা করে হ্যান্ডশেক করবে না, তাই না? আমি যদি একজনের সাথে হ্যান্ডশেক করে ফেলি, সে কিন্তু উল্টা আমার সাথে হ্যান্ডশেক করবে, এটা ডাবল কাউন্ট করবো না, আমরা সিঙ্গেল কাউন্ট করবো, ঠিক আছে না? ধরো বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার সাথে খেলে, আবার অস্ট্রেলিয়া যদি বাংলাদেশের সাথে খেলে, এটা কিন্তু একটা খেলা, দুইটা খেলা না। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, সেম খেলার কথাই আমরা বলছি। সো সলিউশন কি? এখানে আমরা আসলে এক্সট্রা কাউন্ট করে ফেলছি, ডাবল কাউন্ট করে ফেলছি। সো কিভাবে অ্যান্সার পাবো? সলভটা কি? এইটার সলভ হিসাবে আরেক দল স্টুডেন্ট তারা সাজেস্ট করে যে এই অ্যান্সারটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দেন, 2 দিয়ে ভাগ দিলে অ্যান্সার চলে আসবে। তো চলো আমরা তাদের কথাও শুনি, আমরা 2 দিয়ে ভাগ দিই। 2 দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে আমার অ্যান্সার চলে আসবে 9900 ডিভাইডেড বাই 2 কত হয়? 4950টা। আমরা জানি না এই অ্যান্সারটা এখনো সঠিক কিনা, আমরা জানি না, বাট ধরে নিলাম যে আরেক দল স্টুডেন্ট তারা অ্যান্সার দিছে, এটা একটা পসিবল অ্যান্সার। আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, ডিফারেন্ট ওয়েটা কিরকম হতে পারে? ডিফারেন্ট ওয়েটা হতে পারে এরকম, আর বা প্রত্যেকটা স্টুডেন্ট ওয়াইজ চিন্তা করবো যে প্রথম স্টুডেন্ট কয়টা হ্যান্ডশেক করতেছে, দ্বিতীয় স্টুডেন্ট কয়টা হ্যান্ডশেক করতেছে, আমরা একটা বাই একটা চেষ্টা করি, ঠিক আছে? আমরা যদি একটা একটা করে ট্রাই করি তাহলে কিরকম হয় দেখো। এটা গেল দুইটা মেথড, ঠিক আছে? মানে থিঙ্কিং অফ ওয়ে, ঠিক আছে? এটা আমরা এটা নিয়ে এখন চিন্তা না করি, আমরা এইভাবে চিন্তা করি যে প্রথম স্টুডেন্ট বা প্রথম স্টুডেন্ট কয়টা হ্যান্ডশেক করে? প্রথম স্টুডেন্ট হ্যান্ডশেক করবে 99টা, তাই না? যেহেতু সে একজন স্টুডেন্ট, সে বাকি 99 জনের সাথে হ্যান্ডশেক করবে। আচ্ছা, সো প্রথম স্টুডেন্ট হ্যান্ডশেক করলো 99টা। দ্বিতীয় স্টুডেন্ট কয়টা হ্যান্ডশেক করে বলো তো?
দ্বিতীয় স্টুডেন্ট সে হ্যান্ডশেক করবে কয়টা? দেখো, দ্বিতীয় জন যে সে কিন্তু অলরেডি প্রথম জনের সাথে হ্যান্ডশেক করে ফেলছে। দ্বিতীয় জন অলরেডি প্রথম জনের সাথে হ্যান্ডশেক করে ফেলছে, তো দ্বিতীয় জন প্রথম জনের সাথে হ্যান্ডশেক আর করবে না। যদি না করে তাহলে দ্বিতীয় জন হ্যান্ডশেক করবে কত জনের সাথে? 98 জনের সাথে। প্রথম জনের সাথে করবে না, বাকি থাকে 98 জন, সে 98 জনের সাথে করবে দ্বিতীয় জন। তো দ্বিতীয় জনের অ্যান্সার হবে 98টি। তৃতীয় স্টুডেন্ট কতগুলো হ্যান্ডশেক করবে বলো? তৃতীয় স্টুডেন্ট হ্যান্ডশেক করবে কি? তৃতীয় স্টুডেন্ট কিন্তু অলরেডি প্রথম দুইজনের সাথে হ্যান্ডশেক করে ফেলছে, তো তৃতীয় স্টুডেন্ট প্রথম দুইজনের সাথে আর করবে না, বাকি থাকে 97 জন, সেই 97 জনের সাথে সে করবে, তাই না? তো তৃতীয় স্টুডেন্টের হ্যান্ডশেক সংখ্যা হচ্ছে 97টি। তো এইভাবে তুমি যদি একটু চিন্তা করো, এভাবে চিন্তা করলে 100তম জন যে 100তম জন, আমি 99তম জনের কথা একটু বলি, ঠিক আছে? 99তম ছাত্র, 99তম ছাত্র যে সে কিন্তু আগের 98 জনের সাথে করে ফেলছে, বাকি থাকে একজন, সে করবে কয়জনের সাথে? সে করবে একজনের সাথে। আর 100তম জন যে সে কিন্তু কারোর সাথে আর হ্যান্ডশেক করবে না, কারণ 100তম জনের সাথে আগের সবাই অলরেডি হ্যান্ডশেক করে ফেলছে। তো 100তম জনের জন্য হ্যান্ডশেক সংখ্যা হবে কয়টা? 0টি। তো তুমি বুঝতে পারতেছো আমি প্রত্যেকটা পার্সনের জন্য আলাদা আলাদা কতগুলো হ্যান্ডশেক হবে সেটা কিন্তু আমি কাউন্ট করলাম। আমি যদি সবগুলোকে যোগ করে দিই তাহলে টোটাল হ্যান্ডশেক সংখ্যাটা পাবো, রাইট? সবাই আলাদা আলাদা ভাবে কতগুলো হ্যান্ডশেক করবে সেটা আমরা বের করছি, তো সবগুলোকে যোগ করলে অবশ্যই টোটাল হ্যান্ডশেক সংখ্যা আমরা পাবো। আচ্ছা, তো আমি একটু যোগ করে দিই। আমাদের অ্যান্সার কত হওয়া উচিত? আমাদের অ্যান্সার হওয়া উচিত 99 প্লাস 98 প্লাস 97 প্লাস ডট 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 3210, তাই না? দেখো, এটা একটা সমান্তর ধারা। তোমরা কিন্তু ক্লাস 9-10 অলরেডি সমান্তর ধারা সম্পর্কে পড়ে এসেছো, তাই না? সো সমান্তর ধারা তোমরা যদি পড়ে আসো, তোমরা কিন্তু অলরেডি জানো যে 1 থেকে শুরু করে n পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা কিন্তু সমান্তর ধারার সমষ্টি। এইখানে দেখো 1 থেকে 99 পর্যন্ত সবগুলো সংখ্যা আছে। 1 থেকে 99 পর্যন্ত আমি যদি সবগুলো সংখ্যা যোগ করে দিই তাহলে আমার অ্যান্সার হবে, এখানে আমার n এর ভ্যালু হচ্ছে 99, তো 99 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 2। খেয়াল করো, এটা কিন্তু 99 ডিভাইডেড মানে 99 গুণন 100, এইটারে যখন আমি 2 দিয়ে ভাগ করছিলাম তখন কিন্তু আমার অ্যান্সার ছিল 4950। তো আমি যদি এটা যোগ করি এটার অ্যান্সারটা হবে 4950টি। তার মানে দ্বিতীয় গ্রুপ অফ স্টুডেন্ট তারা যে অ্যান্সারটা দিয়েছিল 4950টি, তাদের অ্যান্সারটা রাইট, তাদের অ্যান্সারটা সঠিক, এবং আমাদের টোটাল হ্যান্ডশেক সংখ্যা হবে এতটি। ঠিক আছে, যেটা আমরা ধারার কনসেপ্ট ইউজ করে ফেললাম। এখন এটার সাথে বিন্যাস সমাবেশের কনসেপ্টটা কি? ঠিক আছে, আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করব। এটা তো একটা ভ্যালিড অ্যান্সার এবং এটা কিন্তু একটা কারেক্ট অ্যান্সার, তাই না? এটা সঠিক উত্তর। আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি। আমি যদি বলি যে তোমরা গ্রুপ করো, 100 জন স্টুডেন্ট আছে, তাদের থেকে 2 জন করে স্টুডেন্ট নিয়ে গ্রুপ করো, ঠিক আছে? তাহলে টোটাল কতগুলো গ্রুপ হবে? সাপোজ এ বি একটা গ্রুপে থাকলো, সি ডি একটা গ্রুপে থাকলো, ইএফ একটা গ্রুপে থাকলো, এইভাবে পসিবল যতগুলো গ্রুপ আছে আমি গ্রুপিং করে ফেললাম, ঠিক আছে? গ্রুপ করার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, নিজেদের গ্রুপে একবার হ্যান্ডশেক করো। তখন কি করলো? এ বি নিজেদের মাঝে একবার হ্যান্ডশেক করলো, সিডি নিজেদের মাঝে একবার হ্যান্ডশেক করলো, ইএফ নিজেদের মাঝে একবার হ্যান্ডশেক করলো। সো দেখা যাচ্ছে আমি যদি গ্রুপিং করতে পারি এইভাবে, 100 জন স্টুডেন্ট থেকে 2 জন করে স্টুডেন্ট নিয়ে আমি যদি গ্রুপ করে ফেলতে পারি, যতগুলো গ্রুপ হবে ততগুলো হ্যান্ডশেক হবে। তার মানে এটা আরেকটা থিঙ্কিং ওয়ে, ঠিক আছে? আরেকটা থিঙ্কিং ওয়ে, সেটা আমি বলতে চাচ্ছি যে টোটাল কতগুলো হ্যান্ডশেক হবে এইটা বের করা যেই জিনিস, 100 জন থেকে 2 জন নিয়ে গ্রুপিং করলে টোটাল যতগুলো গ্রুপ হয় এটাও সেম জিনিস। তো ঠিক এই জায়গায় আমার আসলে বিন্যাস সমাবেশের কনসেপ্ট কাজে আসবে। এই যে আমি বললাম গ্রুপিং করো, ঠিক আছে? কিছু সংখ্যক জিনিস থেকে অল্প কিছু সংখ্যক জিনিস নিয়ে গ্রুপিং করো, টোটাল যতগুলো গ্রুপিং করা যায় এটা সমাবেশের কনসেপ্ট। এবং আমি যদি সমাবেশ দিয়ে তোমাকে অ্যান্সারটা বলতাম, আমার অ্যান্সারটা আসছে এরকম, কতগুলো মানুষ আছে? 100 জন মানুষ, তাই না? 100 জন মানুষ থেকে 2 জন করে মানুষ নিয়ে যতগুলো গ্রুপ তৈরি করা যায় সেটাকে এইভাবে লেখা হয় 100C2।
ঠিক আছে, 100C2। তো এইটার ভ্যালু কিভাবে বের করতে হয় আমরা ডিটেলস আলোচনা করব পরবর্তী লেকচারে বা পরবর্তী কোনো এক লেকচারে। এই জিনিসটা দিয়ে কি বোঝায় আমরা আরো ডিটেলস আলোচনা করব। আমি তোমাকে জাস্ট একটা আইডিয়া দিলাম যে যেই কাউন্টিংটা আমরা অনেক কষ্ট করে করতে পারি সেই কাউন্টিংটা আমরা কিন্তু চাইলে বিন্যাস সমাবেশের কনসেপ্ট দিয়ে করতে পারি। তোমাদের জন্য আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে কাতার বিশ্বকাপ 2002, চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাই না? আচ্ছা, আমিও আর্জেন্টিনার ফ্যান। তো কাতার বিশ্বকাপ 2022 না 2022 সর্বমোট কয়টা খেলা হয়েছিল আমি তোমাদেরকে এই গ্রুপিংটা দিয়ে দিলাম। এখানে টোটাল গ্রুপ ছিল হচ্ছে গিয়ে 8টা, ঠিক আছে, টোটাল গ্রুপ হচ্ছে 8টা এবং প্রত্যেকটা গ্রুপে টিম ছিল 4টা করে। সো টোটাল কতগুলো খেলা হয়েছিল এটা তোমাকে বের করতে হবে। এটা কিন্তু কোনো সাধারণ জ্ঞানের প্রশ্ন না, ঠিক আছে? তুমি ভাবতেছো যে কতগুলো খেলা হয়েছিল এটা কোনো সাধারণ জ্ঞানের প্রশ্ন না, বিষয়টা এরকম না। এটা কমপ্লিটলি ম্যাথমেটিক্যাল একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এবং তুমি গণিতের কনসেপ্ট ইউজ করে এই অ্যান্সারটা বলতে পারবা যদি তোমাকে আমি এটা দিয়ে দিই। সো নিজেরা একটু চিন্তা করো, চিন্তা করার জন্য আমি তোমাদেরকে সময় দিলাম 1 মিনিট। সো 1 মিনিট তোমাদেরকে সময় দিলাম, নিজেরা একটু চিন্তা করো আসলে এটা কিভাবে করা যায়, ঠিক আছে? তুমি ধারার কনসেপ্ট ইউজ করে করতে পারো। সো ইওর টাইম স্টার্টস নাও। ওকে, সো আশা করি তোমরা অনেকেই অ্যান্সার বের করতে পেরেছো এবং তোমাদের অ্যান্সারটা তোমরা খাতায় একটু লিখে রাখো। আমরা যখন ফাইনালি অ্যান্সার বলবো আমার সাথে একটু মিলিয়ে নিও তোমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। সো প্রথমে আমরা গ্রুপ স্টেজে কতগুলো খেলা হয়েছিল এটা একটু কাউন্ট করি। দেখো, একটা গ্রুপে কতগুলো খেলা হয়েছে এটা যদি আমি বের করতে পারি, এটারে আমরা গুণ করব কত দিয়ে? 8 দিয়ে, তাই না? কারণ প্রত্যেকটা গ্রুপে সেম সংখ্যক খেলাই হবে। তো জিনিসটা আসলে এরকম, খুবই সিম্পল। যদি গ্রুপ এ বলি, কাতার খেলবে ইকুয়েডরের সাথে, কাতার খেলবে সেনেগালের সাথে, কাতার খেলবে নেদারল্যান্ডের সাথে। কয়টা খেলা? 3টা খেলা, ঠিক আছে? সিমিলারলি তুমি যদি চিন্তা করো ইকুয়েডর কার কার সাথে খেলবে, ইকুয়েডর খেলবে সেনেগালের সাথে। কারণ ইকুয়েডর কাতারের সাথে খেলছে সেটা কিন্তু আমরা আগে অলরেডি কাউন্ট করে ফেলছি। সো ইকুয়েডর খেলবে সেনেগালের সাথে, ইকুয়েডর খেলবে নেদারল্যান্ডের সাথে, নতুন 2টা খেলা। সো নতুন 2টা খেলা প্লাস আরেকটা খেলা বাকি থাকে, সেটা হচ্ছে সেনেগাল খেলবে নেদারল্যান্ডের সাথে, এটা হচ্ছে নতুন একটা খেলা। তো নতুন একটা খেলা আমরা অ্যাড করে দিলাম। টোটাল খেলা হচ্ছে কয়টা? 3 যোগ 2 যোগ 1, অর্থাৎ টোটাল 6টা খেলা একটা গ্রুপে। সো একটা গ্রুপে যদি 6টা খেলা হয়, এরকম 8টা গ্রুপ আছে, টোটাল খেলা হবে কয়টা? 6 + 8 = কত? 8 6 14, তাই না? 14টা, সরি 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 6 গুণন 8 সমান সমান হচ্ছে 48, 48টা খেলা। 48টা খেলা হবে গ্রুপ স্টেজে। তো গ্রুপ স্টেজে কতগুলো খেলা হবে এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারলাম। এবার আসো তোমার নকআউট টুর্নামেন্ট। নকআউট টুর্নামেন্ট মানে হচ্ছে এইখান থেকে প্রত্যেকটা টিম থেকে 2টা করে টিম সামনে ফরওয়ার্ড হয়, তাই না? তো এই গ্রুপ এ থেকে 2টা টিম যায়, গ্রুপ বি থেকে 2টা যায়, এইভাবে টোটাল 8টা টিম থেকে 16টা টিম নিয়ে রাউন্ড অফ 16 শুরু হয়। সো রাউন্ড অফ 16 থেকে যারা উইনার তাদেরকে নিয়ে রাউন্ড অফ 8 হয় বা কোয়ার্টার ফাইনাল হয়। কোয়ার্টার ফাইনালে যে 4 জন উইনার তাদেরকে নিয়ে সেমিফাইনাল হয়, সেমিফাইনালে 2 জন উইনারকে নিয়ে ফাইনাল হয় এবং ফাইনালে একজন উইনার চ্যাম্পিয়ন হয়, তাই না? সো বিষয়টা হচ্ছে এরকম। তাহলে টোটাল খেলা কতগুলো হবে সেটা যদি আমি তোমাকে মুখে মুখে বলি, তাহলে রাউন্ড অফ 16 খেলা হবে 8টা, দেন 4টা, দেন 2টা, দেন 1টা। বাট ওয়েট, এইটারও একটা স্মার্ট ওয়ে আছে। দেখো, রাউন্ড অফ 16 মানে হচ্ছে নকআউট টুর্নামেন্ট। নকআউট টুর্নামেন্ট মানে হচ্ছে গিয়ে আমি খেলবো, যদি জিতি তাহলে সামনে যাব, যদি হারি তাহলে শেষ, তাই না?
তো আমি এই যে রাউন্ড অফ 16 আছে, রাউন্ড অফ 16-এ আমি একজন উইনার চাই। তার মানে আমি বাদ দিতে চাই কয়জনকে? বাদ দিতে চাই আমি 15 জনকে বা 15টা টিমকে। দেখো 15টা টিমকে তুমি যদি বাদ দিতে চাও তাহলে তো কয়টা খেলা খেলতে হবে? 15টা খেলা খেলতে হবে, রাইট? প্রত্যেকটা খেলা থেকে তো একটা টিমই বাদ যায়, তাই না? তো তুমি যদি রাউন্ড অফ 16-এর একটা টিমকে উইনার করতে চাও তাহলে 15টা টিমকে বের করে দিতে চাও। তো 15টা টিমকে তুমি যদি বের করে দিতে চাও তাহলে তোমার 15টা খেলা লাগবে। যদি 100টা টিম নিয়ে তুমি রাউন্ড অফ 6 মানে রাউন্ড অফ 100 করতা তাহলে ওই 100 জন থেকে একজন উইনার বের করতে তোমাকে 99টা খেলা খেলতে হতো। বিষয়টা খুবই সিম্পল, এরকমই। তাহলে আমরা বুঝলাম যে রাউন্ড অফ 16-এ খেলা হবে কত? 15টা, যেহেতু 15 জন বের হয়ে যাবে। আরেকটা খেলা হবে, সেটা হচ্ছে গিয়ে তোমার তৃতীয় স্থান নির্ধারণী খেলা। সো তৃতীয় স্থান নির্ধারণী খেলা হবে আরেকটা। সো টোটাল খেলা হয়ে গেল 15 যোগ 1 16টা, সেই 16টা আর এই 48টা কত হয়? 8 6 14 4 অর্থাৎ হচ্ছে গিয়ে তোমার 1, সো 64টা। ওকে, সো আমরা আবারও কাউন্টিং করে বের করে ফেললাম যে 64টা খেলা হয়েছিল, যেটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি ম্যাথমেটিক্যাল একটা কোয়েশ্চেন। এখানে বিন্যাস সমাবেশের কনসেপ্ট কোথায়? আমি যদি এই যে একটা গ্রুপে যতগুলো টিম আছে, 4টা টিম আছে, 4টা টিম থেকে 2টা করে টিম নিয়ে একটা গ্রুপ করতাম, ঠিক আছে? 2টা করে টিম নিয়ে একটা সাব গ্রুপ করতাম, যেই 2টা টিম নিজেদের মাঝে খেললো। সো একটা গ্রুপে 2টা করে টিম নিয়ে যতগুলো সাব গ্রুপ করা যায়, একটা গ্রুপে ততগুলো খেলা হবে। সো এখানে টোটাল একটা গ্রুপে টিম আছে কয়টা? 4টা। সো 4টা থেকে 2টা করে টিম নিয়ে আমি যদি সাব গ্রুপ করি তাহলে সেটাকে আমি সমাবেশের ভাষায় বলতে পারি 4C2। টোটাল গ্রুপ আছে 8টা, তো গুণ করে দিলাম 8 দিয়ে। তো এইটার মানে হচ্ছে গিয়ে 48, ঠিক আছে? তো তুমি বুঝতে পারতেছো তোমার এইসব ধারা টারা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। তোমার যদি সমাবেশের আইডিয়া থাকে, বিন্যাসের আইডিয়া থাকে, তুমি আরো অ্যাডভান্স লেভেলের কনসেপ্টের অঙ্কগুলা খুব ইজিলি চট করে বলে দিতে পারবা। এটা জাস্ট এক্সাম্পল, ঠিক আছে? খুবই সহজ সহজ এক্সাম্পল আমি করতেছি, এত সহজ অঙ্ক আসে না। আমরা আরো হায়ার লেভেলের কাউন্টিং প্রবলেমগুলো করবো। আমি জাস্ট তোমাদেরকে একটা ফিল দিতে চাচ্ছি যে সমাবেশের মাধ্যমে আমরা কি কাজগুলো করতে পারি। আমরা আরো কিছু এক্সাম্পল দেখব। তোমাদের খুবই জানা একটা সূত্র, জানা সূত্র, সেটা হচ্ছে কি a প্লাস বি হোল কিউব মানে হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। প্রশ্ন হচ্ছে a স্কোয়ার বি এর সহগ 3 কেন, 5 কেন হলো না, 10 কেন হলো না? এটা তো আসলে খুবই ছোট অঙ্ক, তুমি চাইলে গুণ করেও দেখতে পারো। a প্লাস বি 3টা গুণ করে দেখতে পারো, তাই না? আমি তোমাদেরকে একটু বাংলা গুণ করে দেখাই। a প্লাস বি, a প্লাস বি, a প্লাস বি, 3টা গুণ করব। আমার কি দরকার বলো তো? আমার দরকার a স্কোয়ার বি, তার মানে a ইন্টু বি। 2টা a দরকার, একটা বি দরকার। তো 2টা a একটা বি কিভাবে পাই বলো তো? প্রথম a এর সাথে দ্বিতীয় a গুণ করব, তার সাথে একটা বি গুণ করব। সো আমি এখান থেকে পাবো a a p। প্রথম এর সাথে যদি বি গুণ করি, তার সাথে যদি একটা এ গুণ করি, তাহলে আমি পাবো এ বি এ। প্রথম বি এর সাথে যদি এ গুণ করি, তার সাথে যদি এ গুণ করি, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো বি এ এ। এই সবগুলাই কিন্তু এ স্কোয়ার বি ইন্ডিকেট করে, তাই না? তুমি আমাকে গুণ অঙ্কটা থেকে আর কোনোভাবে 2টা এ একটা বি এনে দিতে পারবা? পারবা না। 2টায় একটা বি যতভাবে বের করে নিয়ে আসা পসিবল আমরা কিন্তু বের করে নিয়ে আসছি, এবং আমরা দেখতে পারতেছি 3টা ওয়ে আছে, 3টা ওয়ে আছে। দ্যাটস ওয়াই এইখানে 3টা ওয়ে আছে, এই জন্য আমরা বলতেছি 3a স্কোয়ার বি। জিনিসটাকে আমি একটু অন্যভাবে বলতে চাই, সেটা হচ্ছে 2টায় একটা বি, 2টায় একটা বিকে যতভাবে সাজানো যায় সেইটাই কিন্তু আসলে a স্কোয়ার বি এর সহগ। দেখো আমার টার্গেট ছিল 2টায় একটা বি নিয়ে আসা। দেখো 2টায় একটা বিকে যতভাবে অ্যারেঞ্জ করা যায়, যতভাবে সাজানো যায়, সবগুলা পসিবল অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমি অলরেডি লিখে ফেলছি, ঠিক আছে? তো এই যে আমি যদি বলি যে 2টা এ একটা বি কে সাজানোর যে উপায়, সেই সাজানোর উপায়টাই হচ্ছে গিয়ে a স্কোয়ার বি এর সহগ।
ঠিক আছে, এবং এইটা কিন্তু তুমি সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি এ বি স্কোয়ার মানে একটা এ দুইটা বি এর কতভাবে অ্যারেঞ্জ করা যায় সেটা যদি তুমি দেখো, তাহলে কিন্তু তুমি দেখবা যে আসলে 3 ভাবে অ্যারেঞ্জ করা যায়, এই জন্য এটা হচ্ছে। আমি যদি তোমাকে বলি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এটার বিস্তৃতিতে এ স্কোয়ার বি স্কোয়ারের সহগ কত, তাহলে তুমি দেখবা যে দুইটা এ দুইটা বি কে যতভাবে সাজানো যায় এ স্কোয়ার বি স্কোয়ারের সহগ তত 6 ভাবে সাজানো যায়। তো এ স্কোয়ার বি স্কোয়ারের সহগ হবে 6। এখন তুমি মনে মনে চিন্তা করতেছো যে এইটা আপনি কি বললেন, এটা তো প্যাসকেলস ট্রায়াঙ্গেল দিয়ে হয়, আমি তো ক্লাস 9-10 হায়ার ম্যাথে করে আসছি প্যাসকেলের ত্রিভুজ, তাই না? প্যাসকেলের ত্রিভুজ দিয়ে আমি চাইলে খুব ইজিলি এটা বের করে ফেলতে পারি। এটা হচ্ছে গিয়ে 3c1 বা ওই যে ব্র্যাকেটে তোমরা লেখো এরকম 3-1, ঠিক আছে, ওই সেম জিনিসটাই। এটা হচ্ছে উপরে 3 নিচে 2 বা 3c2। তো প্যাসকেলস ট্রায়াঙ্গেল দিয়ে তুমি করতে পারো, বাট আমি তোমাকে যদি এখন একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা দেখে তোমার মাথাটা একটু ঘুরে যাবে, প্রশ্নটা হচ্ছে এরকম, প্রশ্নটা যদি এরকম করি যে a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 10 এইটার বিস্তৃতিতে এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 6 এর সহগ কত হবে, তখন তুমি এটা প্যাসকেলস ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারবা না, কারণ প্যাসকেলস ট্রায়াঙ্গেল কাজ করে দ্বিপদী বিস্তৃতির জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ত্রিপদী বিস্তৃতি, এখানে তুমি প্যাসকেলস ট্রায়াঙ্গেল দিয়ে কাজ করতে পারবে না। সলিউশন কি? সলিউশন হচ্ছে আমরা মাত্র যে থিংকিং অ্যাপ্রোচটা করলাম, আচ্ছা ঠিক আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 6, তার মানে হচ্ছে দুইটা এ দুইটা বি 6টা সি কে যতভাবে অ্যারেঞ্জ করা যায় তত হবে এটা সহগ, এবং ইউ আর অ্যাবসলিউটলি রাইট, দুইটায় দুইটা বি 6টা সি কে যতভাবে সাজানো যাবে এইটাই হচ্ছে গিয়ে সহগ। তার মানে ট্রাইনোমিয়াল, মাল্টিনোমিয়াল, ঠিক আছে, পেন্টানোমিয়াল কোনো কিছুই ম্যাটার করে না, তুমি জাস্ট কতগুলা এ আছে, কতগুলা বি আছে, কতগুলা সি আছে সেটাকে যদি অ্যারেঞ্জ করতে পারো তাহলে তুমি সহগ পেয়ে যাবে। সো এই যে আমি বললাম অ্যারেঞ্জ করতে পারো, অ্যারেঞ্জ করার বাংলা কিন্তু হচ্ছে বিন্যাস করা, তাই না? সো তুমি কতভাবে বিন্যাস করতে পারো সেটা হবে তোমার অ্যান্সার। সো এইখানেও কিন্তু আমরা দেখতে পারতেছি বিন্যাস সমাবেশের একটা কনসেপ্ট আমাদের কাজে লাগতেছে। ওকে, আচ্ছা, তো আমাদের চ্যানেলটা একবারেই নতুন, সো তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসেছো তারা একটা সাবস্ক্রাইব করে ফেলতে পারো, ঠিক আছে? চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো রেগুলার আপডেট পাওয়ার জন্য। আমরা বিভিন্ন একাডেমিক ভিডিওগুলো বেসিক টু অ্যাডভান্স, অলরেডি ফিজিক্সের গতিবিদ্যা চলছে, ম্যাথে আমি বিন্যাস সমাবেশ শুরু করলাম, সো এগুলো কন্টিনিউয়াস আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আরো এক্সাম্পল যদি আমি দেই, 10টা সরল রেখা পরস্পর পরস্পরকে ছেদ করবে, টোটাল কতগুলো ছেদ বিন্দু হবে? সো সরল রেখা আঁকি, তাই না? সরল রেখা আঁকি আগে। মনে করা যাচ্ছে এটা হচ্ছে কি একটা সরল রেখা, ঠিক আছে? এইটাকে যখন আরেকটা সরল রেখা ছেদ করবে, কয়টা ছেদ বিন্দু হবে? একটা ছেদ বিন্দু। দুইটা সরল রেখা একটা বিন্দুতে ছেদ করে, আমি একটু লিখি একটা ছেদ বিন্দু, ঠিক আছে? একটা একটা করে সরল রেখা আঁকবো, টোটাল কতগুলো ছেদ বিন্দু হচ্ছে সেটা আমরা লিখবো। তো দুইটা সরল রেখা একটা বিন্দুতে ছেদ করে। আমি যদি আরেকটা সরল রেখা আঁকি, সেই সরল রেখাটা কিন্তু আগের দুইটা সরল রেখাকে ছেদ করবে, এবং আগের দুইটাকে আমি চাইলে সরল রেখাটা এদিক দিয়েও আঁকতে পারতাম, রাইট? এই দিক দিয়েও আমি আঁকতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু দুইটা বিন্দু অ্যাড হতো না, সেক্ষেত্রে একটা বিন্দু অ্যাড হতো। বাট প্রশ্নটা দেখো, আমি প্রশ্নটা কি বলছি, সর্বমোট কতটা বিন্দুতে ছেদ করে, সর্বমোট কতটা বিন্দুতে ছেদ করে এটা তুমি যদি বের করতে চাও তাহলে তোমাকে ডিস্টিংক্ট কতগুলো পয়েন্ট আছে সেটা বের করতে হবে, তার মানে ম্যাক্সিমাম পয়েন্টগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। এই ছেদবিন্দু দিয়ে অলরেডি গেলে তুমি নতুন কোনো ছেদবিন্দু পাবা না, বাট এইটা দিয়ে না যে যদি উপর দিক দিয়ে যায়, মানে আগের দুইটাকে যদি কাট করে তাহলে তুমি নতুন দুইটা ছেদবিন্দু পাবা। সো আমরা প্লাস দিলাম 2। আমি যদি এমন একটা সরল রেখা আঁকি, এমন একটা সরল রেখা আঁকি যেটা আগের 3টা সরল রেখাকেই ছেদ করবে, সেক্ষেত্রে নতুন 3টা ছেদবিন্দু আমি পাবো। সো নতুন 3টা ছেদবিন্দু যোগ হচ্ছে 3। তোমরা বুঝতেই পারতেছো, এইভাবে আমি যদি চতুর্থ রেখাটা আঁকি যেটা আগের 4টা রেখাকেই ছেদ করবে, তাহলে আমি নতুন 4টা ছেদবিন্দু পাবো। সো প্লাস 4। এইভাবে দশম সরল রেখাটা, যেহেতু 10টা সরল রেখা আছে, দশম সরল রেখাটা যদি আগের 9টা বিন্দুকেই ছেদ করে বা 9টা রেখাকেই ছেদ করে, তাহলে নতুন 9টা পয়েন্ট পাবো। সো 9। সো কত হবে? যোগফলটা তোমরা সবাই জানো, 9 গুণন 10 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে গিয়ে 45। আমরা বের করে ফেললাম 10টা সরল রেখা যদি পরস্পর পরস্পরকে ছেদ করে টোটাল 45টা ছেদ বিন্দু পাওয়া যাবে, ম্যাক্সিমাম 45, এর বেশি তুমি পাবাই না। আচ্ছা, এখানে বিন্যাস সমাবেশটা কি করবে?
10টা সরলরেখা আছে, একটা ছেদবিন্দু পাইতে গেলে তোমার 2টা সরলরেখা লাগবে। তো তুমি 10টা সরলরেখা থেকে 2টা করে সরলরেখা নিয়ে যদি গ্রুপিং করতে পারো, তাহলে যতগুলা গ্রুপ করতে পারবা ততগুলা ছেদবিন্দু হবে। ব্যাপারটা বুঝে গেছে? একটা ছেদবিন্দু পাওয়ার জন্য তোমার কয়টা সরলরেখা লাগে? 2টা সরলরেখা লাগে। তো তুমি 2টা নিয়ে গ্রুপ করো। দেখো, আমি চাইলে এইটার সাথে এইটার একটা গ্রুপ করতে পারি। সো এইটার সাথে এইটা গ্রুপ করলে আমি এই ছেদবিন্দুটা পাবো, তাই না? আমি চাইলে এইটার সাথে এইটার একটা গ্রুপ করতে পারি, এইটার সাথে এটা গ্রুপ করলে আমি এই ছেদবিন্দুটা পাবো। ঠিক সিমিলারলি আমি যদি এইটার সাথে এইটার একটা গ্রুপ করি, তাহলে আমি এখানে একটা ছেদবিন্দু পাবো। তো দেখা যাচ্ছে যে আমি 10টা সরলরেখা থেকে 2টা সরলরেখা নিয়ে যতগুলা গ্রুপ করতে পারবো ততগুলা ছেদবিন্দু পাওয়া যাবে। তো তোমরা অলরেডি বুঝতেই পারছো, 10টা থেকে আমি যদি গ্রুপ করতে চাই, দেখো কখনো কখনো আমি সি লিখবো, কখনো কখনো আমি পি লিখবো। এটা একটা মেজর কোশ্চেন যে কখন সি লিখবো কখন পি লিখবো, এগুলো নিয়ে ডিটেলস লেকচার আমি দিব। এটা জাস্ট বেসিক একটা আলোচনা, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে বুঝাতে চাচ্ছি যে কাউন্টিং জিনিসটা আসলে বিন্যাস সমাবেশ জানা থাকলে কত সহজ হয়ে যায়। তো এই যে আমি 10C2 লিখলাম না, 10C2 মানে হচ্ছে কত জানো? 10C2 মানেই হচ্ছে 45, এবং আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 45। সেই যে গ্রুপিং, অ্যারেঞ্জমেন্ট, এই কনসেপ্টগুলো তুমি যদি একবার বুঝতে পারো, অনেক কাউন্টিং প্রবলেম আছে যেগুলো তুমি আগে চিন্তাও করো নাই, সেগুলো তুমি খুব নিমেষেই করে ফেলতে পারবা। এরকম আরো প্রবলেম হতে পারে যে 5টা বই আছে, একটার উপর আরেকটা যদি রাখো, টোটাল কত ভাবে তুমি রাখতে পারবা? তোমার টেবিলে একটার উপর একটা বই রেখে 5টা বইকে তুমি কত ভাবে রাখতে পারবা? বাংলার উপর ইংলিশ রাখলা, ইংলিশের উপর ম্যাথ রাখলা, অথবা উল্টোটাও হতে পারে, বাংলার উপর ম্যাথ রাখলা, ম্যাথের উপর ইংলিশ রাখলা। এইভাবে 5টা বইকে টোটাল কত ভাবে অ্যারেঞ্জ করা যায়, এটা তুমি যদি হাতে কলমে বের করে করা শুরু করো, পারবা না। ঠিক আছে? অনেক লেংথি একটা প্রসেস, লেংথি প্রসেস না, অ্যান্সারটা তোমার চিন্তারও বাইরে। 120টা ওয়ে আছে। এই 5টা বইকে একটার উপর একটা সাজায়ে তুমি টোটাল 120টা ওয়েতে সাজাতে পারবা, যেটা তুমি হাতে কলমে ম্যাথ করে কখনো বের করতে পারবা না। বাট যদি বিন্যাস সমাবেশ কনসেপ্ট জানো, খুব ইজিলি করতে পারবা। মনে করো ঈদে শপিং করতে গেছো, ঈদে শপিং করতে গেছো, তুমি দেখলা যে হ্যাঙ্গারে ঝুলানো আছে 5টা ড্রেস, ঠিক আছে? বাট তোমার 5টা ড্রেস কিনবা না, তোমার বাজেট হচ্ছে 3টা ড্রেস কেনার, তুমি 3টা ড্রেস কিনবা। 5টা ড্রেস থেকে 3টা ড্রেস কত ভাবে কেনা যায় যদি তুমি এটা চিন্তা করো, ঠিক আছে? ম্যানুয়ালি চিন্তা করতে গেলে হয় কি, ম্যানুয়ালি চিন্তা করতে গেলে তুমি মাঝে মাঝে স্কিপ করবা, ঠিক আছে? দেখা গেল যে ভুলে একটা ওয়ে হয়তো তুমি ছেড়ে দিছো, বাট ম্যাথে কখনো ভুল হবে না। 5টা ড্রেস থেকে 3টা ড্রেস, এটা তুমি যদি বাছাই করতে চাও, তোমার কাছে ওয়ে আছে 10টা। এটা আমি কিভাবে বললাম? কারণ আমি জানি এটা অ্যান্সারটা কত হবে, ঠিক আছে? কারণ আমি বিন্যাস কনসেপ্ট জানি, এবং তোমরাও জানবা, পরবর্তী লেকচারগুলো যদি দেখো তোমরাও জানবা। তো এই যে কমপ্লেক্স জিনিসগুলো, ঠিক আছে? আরো আরো অনেক জিনিস হয়, যেমন ধরো যে তোমার একটা বেঞ্চে তুমি 4জন ফ্রেন্ড আছো, 4জন ফ্রেন্ড কত ভাবে বসতে পারবা? একটা বেঞ্চে তুমি যদি তোমার 4জন ফ্রেন্ড নিয়ে বসতে চাও, 24 ভাবে বসতে পারবা, ঠিক আছে? তো এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো, এবং এই জিনিসগুলো নিয়েই ডিল করে হচ্ছে বিন্যাস সমাবেশ। খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। সো তোমরা যদি আমাদের লেকচারগুলো পরবর্তীতে দেখতে চাও, চ্যানেলের সাথে সংযুক্ত থাকো। আমরা আজকে আসলে বিন্যাস সমাবেশ কি জিনিস জাস্ট একটা আইডিয়া দিলাম, পরবর্তী লেকচার থেকে আমরা অঙ্ক করা শুরু করব। সো যারা আমাদের ভিডিওটি পছন্দ করেছো, লাইক করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করতে পারো। আমাদের ফেসবুক গ্রুপ আছে, তোমার যে কোনো সমস্যা তুমি চাইলে ফেসবুক গ্রুপে আমাদের সাথে শেয়ার করতে পারো, যে কোনো প্রবলেম। এবং আমাদের যতগুলো কোর্স আছে সবগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে দেয়া আছে। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.proborton.org। আমাদের অ্যাড্রেসে তোমরা ভিজিট করতে পারো, ভিজিট করে আমাদের কোর্সগুলো একটু দেখতে পারো, কি কি কোর্স আমরা তোমাদের জন্য অফার করেছি। তো আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস।